ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। সিজিএসকে ধন্যবাদ এই ধরনের একটা চমৎকার আয়োজনের জন্যে। যে বিষয়টা এখানে নির্বাচন করা হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্রান্তিকালে বাংলাদেশ, নির্বাচন, অর্থনীতি ও বহিঃসম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যে এখানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, এটাও একটা অতি চমকপ্রদ সম্মেলন, তো সন্দেহ নেই। এখানে এমিনেন্ট ইকোনমিস্টরা আছেন, এখানে নামকরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, অত্যন্ত প্রথিতযশা আইনজ্ঞ, প্রথিতযশা সম্পাদক সহ নির্বাচন বিশেষজ্ঞ আছেন। এই ধরনের বিভিন্ন পেশার লোক আছেন, গণমাধ্যম ব্যক্তিত্বরা আছেন এবং আমাদের কূটনৈতিক মিশনগুলির সদস্যরা আছেন। আপনাদের সকলকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় কথাগুলি প্রায় সবগুলি বলা হয়ে গেছে। ওগুলির থেকে একটু একটু নিয়ে আমি কথাগুলি বলবো। যে এটা অনস্বীকার্য যে আমরা এটার বৈধতা দিই বা না দিই, আমরা আর কি যারা আমরা আলোচক, আমরা বোধহয় একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি। একতরফা বলছি এই কারণে যে আরেকটা রাজনৈতিক দল, দুইটা প্রধান রাজনৈতিক দল আমাদের মাঠে খেলোয়াড়, একটা কিন্তু এই নির্বাচনটাকে বর্জন করেছে। সুতরাং আগামী ভোটের ফলাফলটা কি হবে ইতিমধ্যেই ওই সিট শেয়ারিংয়ের মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে মোটামুটি নির্ধারিত হয়ে আছে। তো স্বতন্ত্র প্রার্থীরা কোথাও কোথাও চ্যালেঞ্জ হিসেবে আছেন, ওইটাই দেখার থাকে যে স্বতন্ত্র প্রার্থীরা কয়টা সিট নেন এবং মূল কয়টা ইয়ে থাকে। সুতরাং এই নির্বাচনটা আমাদের জন্য তেমন একটা নির্বাচনটার ফলাফলটা তেমন একটা আমাদের জন্য একটা আকর্ষণীয় কোনো বিষয় না। কিন্তু আমরা যেগুলি দেখছি, যেগুলি অলরেডি এখানে আলোচিত হয়েছে, প্রথমত কথাটা হচ্ছে যেটা আলোচিত হয়েছে যে রাজনৈতিক শক্তিগুলি এখানে অংশগ্রহণ করেছে, একটা তো ক্ষমতাসীন দল আছেই, পাশাপাশি এখানে তাদের জোট সঙ্গী যারা আছেন তাদের দাবি ছিল তাদের আসন থেকে তাদেরকে নৌকা প্রতীক দিতে হবে, অর্থাৎ ওইখানে প্রার্থী থাকবে না। পাশাপাশি তাদের ওইখান থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে দিতে হবে। ঠিক তেমনভাবে তাদের আগের বারের মিত্র দল, যদিও তারা দলীয় প্রতীকে নির্বাচন করছেন, মিত্র দল, তাদেরও দাবি ছিল যে তারা তাদের প্রতীকেই নির্বাচন করবেন, তবে সেখানে নৌকা প্রতীক থাকবে না, অ্যাজ ওয়েল এজ এই সরকার দলীয় যারা প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও সরিয়ে দিতে হবে। তো এইটাকে ব্রিগেডিয়ার শেখাওয়াত কথাটা বলেছেন একজন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে, এটা ভিক্ষা করার রাজনীতি বলে এখানে একটা বক্তব্য এসেছে, এখানে সকল গণমাধ্যমে জিনিসটা এসেছে। তা আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি নূতন চালু হলো এখানে এবার? আগের দুইবার আমরা কি দেখেছি? এইভাবেই তো নির্বাচন হয়েছে, সিট কে কটা পাবে এটা ঠিকঠাক করার পরে ইয়াটা হয়েছে। এটা কিন্তু এখন কিন্তু ঐতিহাসিক সত্য হয়ে দাঁড়িয়েছে, এখানে লুকানোর কিছু নেই। তাহলে যারা এটা এমনটা চাইলেন তারা নিশ্চয়ই এটা লজ্জাজনক এবং দুঃখজনক আমাদের জাতির জন্যে, কিন্তু অস্বাভাবিক তো না এবং অভূতপূর্ব তো না। এটা আগের দুইটা নির্বাচনে এমনটা ঘটেছে, এবারও তাই তারা চাচ্ছেন। পাশাপাশি আমি ব্যথিত একটা বিষয় নিয়ে, যে আমরা 17 কোটি লোকের দেশ, 17 কোটি লোক কিন্তু পৃথিবীর জনসংখ্যার 2% কিছুটা বেশি। এর অর্থ পৃথিবীর প্রতিটা 50 জন লোকের মধ্যে একজন বাংলাদেশি। তাহলে জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা ছোট দেশ নই, যদিও আমাদের ভৌগোলিক আয়তনে আমাদের দেশটা ছোট। সেখানে আমাদের যে আজকে এই ধরনের নির্বাচনের জন্যে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে 18 বছর বয়স যারা, তাদের ভোটাধিকার হওয়ার কথা, সেই 18 বছর বয়সের লোকেরা ভোটাধিকার নিরঙ্কুশভাবে প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন 2008 সনে। 2008 সনে, এবং তারা আমরা ধরে নিতে পারি 2008 সনে যে ভোটার তালিকা কমপ্লিট হয়েছিল, 7 সন থেকে শুরু হয়েছিল, তাদের জন্ম হয়েছিল 1990-তে। ঠিক তাহলে আমাদের ধরে নিতে হয় 1991 থেকে, কারণ 1991-তে যাদের জন্ম হয়েছে তারা 2008-এ ভোট দিতে পারেননি। 1991 থেকে
1995 পর্যন্ত আমি আসবো, কারণ 1995 থেকে এইবারে তারা ভোটাধিকার প্রাপ্ত হওয়ার কথা, 18 বছর বয়স হয়েছে। এই 5 বছর যারা জন্মগ্রহণ করেছে তারা জীবনে প্রথমবারের মতো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ভোট দিতে পারেনি। এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা দুঃখজনক এবং একটা মর্মান্তিক ব্যাপারই বলবো। এবং এটার যে রাজনৈতিক দিকটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমি যাচ্ছি যে এখানে সরকারের সহযোগী দল বলে যারা নির্বাচনে আসলেন, যাদের সাথে সিট শেয়ারিং হলো, সিট শেয়ারিং ছাড়াও তারা অনেক প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু 8 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারাও কিন্তু এই নির্বাচনে প্রকৃত বিরোধী দলবিহীন নির্বাচনে তারা সাহসী হচ্ছে না। তারা ভাবছে তাদের অনেকগুলি জায়গা থেকে তাদের সিট চলে যাবে। এই যে অবস্থাটা, এর অর্থ ধরতে হয় যে এই পার্টিটা, এটাকেও আমরা সেন্ট্রিস্ট পার্টি হিসেবে গণ্য করতাম, এটাও কিন্তু মোটামুটিভাবে তারা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে, তারাও চলে যাচ্ছে। তাহলে আমাদের মাঠের মূল খেলোয়াড়দের মধ্যে একটা আছে বর্তমান ক্ষমতাসীন দল, আর একটা বিএনপি নির্বাচনের বাইরে আছে, এবং তাদেরকে মার্জিনালাইজ করার জন্যে, তাদেরকে নিঃশেষ করার জন্যে সকল ধরনের রাজনৈতিক প্রচেষ্টা আছে। এবং তারাও তেমনভাবে একটা সুসংগঠিত নেতৃত্ব অ্যাজ ওয়েলে জনগণকে সংগঠিত করার যে ক্ষমতাটা, এটা আমাদের দেখাতে পারেননি। এটা কিন্তু আমাকে দুঃখজনক হলেও এটা বলতে হবে। তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের এই জায়গাটা কিন্তু খালি থাকবে না, ভয়ের থাকবে না। প্রকৃতির জগতে যেমন শূন্যতা নাই, রাজনীতির জগতেই থাকবে না। আমি কিন্তু ভয় পাচ্ছি যে এই জায়গাটা আসলে মোর রেডিক্যালরা দখল করে নিতে পারে, যেটা আমাদের দেশের জন্যে বিপর্যয়কর ব্যাপার হতে পারে। তা আমি এই বিষয়টাতে আমার মনে হয় আমার দীর্ঘ আলোচনার কিছু নাই এখানে। আমাদের একজন সাবেক পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত আমাদের বহিঃসম্পর্ক সম্পর্কে আলোচনা করেছেন, এবং আরও অন্যরাও কথাটা বলেছেন। আমরা আজকে যেদিকে তাকিয়ে আছি, কোন দিকে তাকিয়ে আছি, কী করছি, আমরা কিন্তু যে অর্থনীতির কথাটাও অর্থনীতিবিদরা বলেছেন যে অর্থনীতির সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সারা পৃথিবীতে জড়িত, আমাদের এখানেও জড়িত। আমাদের অর্থনীতিটা কাদের উপর নির্ভরশীল, এই জিনিসটা মনে হয়তো আমরা ভুলে গেছি। পাশাপাশি আমাদের দেশের যারা অ্যাম্বিশাস লোকজন, তাদের গতিপথ কোন দিকে, ওইটাও আমরা ভুলে গেছি। আমাদের দেশে প্রতিশ্রুতিশীল ছেলেমেয়েরা সবাই পড়াশোনার জন্য, পড়াশোনা করে ফিরে আসুক আর থাকুক, পড়াশোনার জন্য যেতে চায় ইউএসএতে, যেতে চায় কানাডায়, বা জীবন জীবিকার জন্য হলেও যেতে চায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে, এমনকি এখানে নৌকায় করে তারা ভূমধ্যসাগর পাড়ি দেয়। পাশাপাশি বাকি যারা প্রবাসে যাচ্ছেন, তারা হয়তো বা আমাদের কেমনভাবে রাজনীতিতে তেমন একটা তারা ফিরে আসেন, তারা দেশেই থাকেন, কিন্তু বাকিরা কিন্তু আমাদের অনেকটা যারা বিদেশে অবস্থান করেন, অনেকটা অ্যাম্বাসাডার হিসেবে অবস্থান করেন। এমনটা আমরা কিন্তু 1971 সনেও দেখেছি যে আমাদের বিরাট একটা প্রবাসী সম্প্রদায় বিলেতে ছিল দেখেই আমাদের সেই আন্দোলনটা, বিলেতে ছিল এবং যুক্তরাষ্ট্রে ছিল দেখেই আমাদের সেই আন্দোলনটা তখন বিশ্বজনীন হওয়ার জন্য বিরাট সুবিধাজনক ছিল। তো এই দিকে আমাদের ব্যবসা বাণিজ্য প্রায় সব, আমাদের রপ্তানি বাণিজ্য বিদেশের সাথে। আমরা যাদের থেকে বড় ধরনের আজকে 11 লাখ রোহিঙ্গা এখানে আছে, এটা আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এটা আমাদের বিরাট রকম আমরা ট্যাক্স স্বীকার করছি যারা এখানে যে জায়গাগুলিতে আছে ওই লোকেরা, এটা সত্যি কথা। আমাদের সরকারেরও এটা কৃতিত্ব। পাশাপাশি তাদের জন্য সকল ব্যয় কিন্তু করছে আন্তর্জাতিক সম্প্রদায়, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কিন্তু আমরা অনেকটা মনে রাখছি না। আমাদের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা বড় রকম একটা আমাদের মর্যাদারও বিরাট একটা প্রশ্ন। আমাদের বাংলাদেশের নামে রাস্তা রাখা হয়েছে, শহরের নাম রাখা হয়েছে তাদের জন্যে, ওইটাও কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে এইদিকে হাত পড়তে পারি যে করে আমরা ভুলে যাচ্ছি ওইসব জিনিসগুলি। আমরা আজকে যে অবস্থাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে আলোচিত হয়েছে অলরেডি, যে সম্পদের যে উল্লম্ফন কতগুলি খাতে, কৃষি খাতে, মৎস্য খাতে দেখাচ্ছেন তারা কোটি কোটি টাকা অর্জন করেছেন। তাহলে এই খাতগুলিতে যদিও আয়কর সব খাতগুলিতে কম, এবং সেগুলির সাথে এইগুলি তারা যেটা প্রদর্শন করেছেন, আমাদের দেশে একটা কালচার হিসেবে একটা বিরাট অংশের লোক সকল সম্পদ প্রদর্শন করেন না, অনেকেই না হয়তো করেন না।
তারাও সকলে করেছেন, এমনটা মনে করার মতো, সবটা করেছেন এমনটা মনে করার মতো কারণ আমাদের নেই। তাহলে যেটুকুই করেছেন সেটা কি আসলে আজকে যদি সত্যিকারভাবে এনবিআর যদি যাচাই বাছাই করে তারা কি টিকবেন? আমরা কি তাদেরকে দেখি না? আমরা কি তাদেরকে চিনি না? তাদের সম্পদের তাদের আয়ের উৎস কি, কীভাবে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেন, এটা কি আমরা জানি না কেউ? আমরা সবই জানি, আমরা সবই বুঝি। তা এখানে তার পরেও আমাদের বন্ধু দেবপ্রিয় ভট্টাচার্য এখানে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনীতিবিদদের উপরে। আমিও তার সাথে ভিন্ন মত পোষণ করতে চাই না, আমিও একজন আশাবাদী লোক। এবং রাজনীতিবিদরা, আমি এটাও মনে করি যারা আসলে কিন্তু তারাই কিন্তু দেশের স্বাধীনতা অর্জনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাই এই দেশটাকে পরিচালনা করছেন ব্রডলি। এখন তাদের উপর আমিও আশা হারাতে চাই না, কিন্তু মাঝে মধ্যে আশা ভঙ্গ হয়। কিন্তু যা হতে হবে আবার তাদের মাধ্যমেই তো হতে হবে। আমরা চাই তাদের মধ্যে একটা সেন্স ফিরে আসুক, এই জাতীয় একটা নির্বাচনের মাধ্যমে আমরা কোনো সুফল লাভ করব, এটা এখানে যতজন আলোচনা করেছেন কেউ মনে করেননি। আমি তাদের সাথে সহমত পোষণ করা ছাড়া আমি অন্য কোনো দিকে আমি মত দিতে পারছি না। আমিও সহমত পোষণ করি। আমি চাই এমন একটা নির্বাচন যেটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেখানে লোকজন উৎকণ্ঠার সাথে রাখি থাকবে কে বিজয়ী হয়, এবং সেখানে রেডিও টেলিভিশনের সামনে লোক অপেক্ষমান থাকবে। কিন্তু সে অবস্থা কিন্তু আগামী নির্বাচনে হবে না। আপনার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমি এটা নিয়ে আলোচনা করতে যাই না। যে ডেট খেলা যেগুলি আছে টিভিতে মাঝে মধ্যে দেখানো হয় করে, আমরা কিন্তু এগুলি দেখি না, অনেকেই দেখি না। একেবারে বেকার সময় থাকলে কেউ হয়তো একটু দেখি কেমন খেলো করে। এমনকি দুর্বল টিমের সাথেও যদি খেলা হয় সেটাও কিন্তু আমরা অনেকেই দেখি না, যেটা দেখে কী হবে। এমনকি আমাদের দেশে যদি ভালো খেলতে থাকে, আমরা আমাদের দেশের সমর্থক বটে, আবার খারাপ খেলতে থাকে, খুব খারাপ খেলতে থাকে, তখনও কিন্তু আমরা টিভি ছেড়ে চলে যাই করে। তো ঠিক তেমনভাবে আগামী নির্বাচনটাতে আমাদের অংশগ্রহণটা, দেশের মানে জনগণের অংশগ্রহণ, ভোটারের অংশগ্রহণ কেমন হবে এটা সকলের কাছেই অনিমেয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার মনে হয় সঞ্চালক যেটুকু সময় দিয়েছেন তা আমি অতিক্রম করে ফেলেছি। আমি এর জন্য দুঃখিত। আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। ধন্যবাদ সকলকে।